স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, জবাব চাই বাংলাতে। আমি ময়ূক রঞ্জন ঘোষ। আমাকে আপনাকে একটা কথা বারবার শোনানো হয় যে বাংলা তো পিছিয়ে, বাঙ্গাল তো আগে নেই যা পায়েগা। বাংলাকে পিছিয়ে রাখা হয়েছিল। বাংলা কোনোদিন পিছিয়ে ছিল না, বাংলা কোনোদিন পেছনের সারিতে ছিল না। বাংলা সোনার বাংলাই ছিল। বাংলার সমুদ্র আছে, বাংলার নদী আছে, বাংলার বন্দর আছে, বাংলার পাহাড় আছে, জঙ্গল আছে। বাংলা মায়ের যে সম্পদ রয়েছে সেই সম্পদ চুরি করে বাংলাকে পিছিয়ে রাখা হয়েছিল। আমি জানি না এর পেছনে অন্যান্য কোনো রাজ্যের কোনো নেতার হাত রয়েছে কিনা, আমি জানি না যে এর পেছনে ব্যবসায়ীদের হাত রয়েছে কিনা, কিন্তু আমি জানি যে তৃণমূল কংগ্রেস এবং বামেদের হাত এর পেছনে আলবাত রয়েছে। বাংলাকে পিছিয়ে রাখার জন্য যারা যারা দায়ী তাদের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরা আলবাত দায়ী। এবং এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা বামপন্থীরা যে কোনো কাজ করেনি বা ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, তোলাবাজি করেছে, তার জন্য বলছি না। এই যে সারা দিন রাত ধরে টুলু মণ্ডল, মিনার মণ্ডল বলে এই যে নিউজ চ্যানেলগুলোতে এত সংখ্যক ঠিক করছে খবর, এই টুলু মণ্ডল, মিনার মণ্ডল বা তার মাথায় অনুব্রত মণ্ডল, এরা ঠিক কি করেছে? এরা কি স্মাগলিং করতো শুধু? না। এরা তোলাবাজি করতো? হ্যাঁ, করতো তো বটেই। কিন্তু এমন কি অপরাধ করেছে যেটার জন্য রাষ্ট্রদ্রোহিতার ধারা দেওয়াটা জরুরি? এবং আমি জানি না যে এক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার ধারা কেন দেওয়া যায় না, কারণ ভারতকে ভেতর থেকে ফিনান্সিয়ালি বা অর্থনৈতিকভাবে খোকলা করে দেওয়াটাও এক ধরনের সন্ত্রাসবাদ বলে চিহ্নিত করা উচিত। যদি নার্কোটা টেররিজম হয়, নার্কো টেররিজম যদি একটা অ্যাক্ট হয়, তাহলে ফিনান্সিয়াল টেররিজম কেন আমাদের ভারতের মধ্যে থেকে যারা ভারতের একটি অঙ্গরাজ্যকে অর্থনৈতিকভাবে খোকলা করে দিয়ে সন্ত্রাসবাদ চালিয়েছে, অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালিয়েছে, সেই ধারাগুলো কেন প্রয়োগ করা হবে না এই টুলু মণ্ডল, এই মিনার মণ্ডল, তার মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি থাকে তার বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে তার বিরুদ্ধে, এবং অবশ্যই অনুব্রত মণ্ডলদের এই গোষ্ঠীর বিরুদ্ধে? আমি কেন বলছি এই কথাগুলো? একটা শহর, একটা রাজ্যকে, ভালো করে বুঝুন, একটা শহর, একটা রাজ্যকে ধ্বংস করে দেওয়ার প্রথম ধাপই হলো তার শিল্পকে ধ্বংস করে দাও, তার ট্যাক্স পরিকাঠামোকে ধ্বংস করে দাও, যত রাজস্ব আয় হয় সেই রাজ্যের, সেই রাজস্বকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দাও। মানে এই রাজ্যের এত সংখ্যক কয়লা উত্তোলন হচ্ছে, কোনো ট্যাক্স রাজকোষে আসছে না। পাথর থেকে কয়েক লক্ষ কোটি টাকার ট্যাক্স আসা উচিত, আসছে না। বালি থেকে আসছে না। ইট, বালি, চুন, সিমেন্ট, এত ব্যবসা চারপাশে হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে, একটা টাকা রাজকোষে ঢোকেনি। প্রতিদিন নাকি 3 কোটি টাকা শুধুমাত্র পাথর থেকে তোলাবাজি হয়েছিল। অনুব্রত মণ্ডল নিজে লেকচারবাজি করেছে। আমি তো বলছি প্রতিদিন অন্তত 100 কোটি টাকা এই রাজকোষে ঢোকার কথা, সেটা বাইরে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কাছে হয়তো চলে গেছে। আপনি আমি জবাব চাই বাংলা করছি বা জবাব চাই বাংলা যখন দেখছি, তখন আমাদের প্রত্যেকের বাড়িতে মেয়ের বিয়ে হবে, হয়তো স্ত্রীকে অ্যানিভার্সারিতে একটা আংটি উপহার দেওয়ার শখ, হয়তো বোনকে একটা নাকছাবি কিনে দেওয়ার শখ, একটু সোনা, সামান্য সোনা কিনে দেওয়ার ইচ্ছা হয় না? কোনোদিন 1 কিলো সোনা, সেই সোনা বাড়িতে রেখে দেখেছেন? 1 কিলো সোনার বাট, বা যেটাকে ক্যাডবেরি অনেকে বলে, এই বড় বাট সোনা রাখেননি তো? 1 গ্রাম সোনা কিনতে না বিশ্বাস হয়ে যায়। কোথা থেকে 12,000 13,000 টাকা দেবো? আজকে
1 গ্রাম সোনা আজকের দিনে 1 গ্রাম সোনা তার দাম কত প্রথমে আমি দেখে নিই। 22 ক্যারেট এবং 24 ক্যারেটের রেট আজকের দিনে, আজ 22 ক্যারেট সোনার দাম 13,310 টাকা, আর 24 ক্যারেট সোনা মানে একদম এই সোনার বিস্কুট যদি আপনি কেনেন তাহলে 1 গ্রাম 1 গ্রাম তার দাম 14,433 টাকা। আমি কেন এই সোনার দাম নিয়ে এত কথা বলছি? তার কারণ আপনি যতই পড়াশোনা করুন এই বাংলায়, যতই পরিশ্রম করুন, আপনি মাঠে যতই কাজ করুন, আপনি কোনোদিন মিনার মণ্ডল বা টুলু মণ্ডল হতে পারবেন না, কারণ আপনি তৃণমূলটা এই 15 বছরে করেননি। আর অপশন নেই, আর অপশন নেই। 1 গ্রাম সোনার দাম 13,380 টাকা। মিনার মণ্ডলদের বাড়িতে, টুলু মণ্ডলদের বাড়িতে 15 কেজি 16 কেজি এরকম সোনা, সেগুলো পাওয়া গেছে। শুধু নয়, সেই সোনা রেখে দেওয়া হতো এমনি ছড়িয়ে ছিটিয়ে। টুলু মণ্ডলের বা মিনার মণ্ডলের যারা এক প্রজন্ম আগেও টালির চালায় থাকতো, সে অনেকেই টালির চালায় থাকতো, তারপরে তারা গোটা বাংলাকে লুটে নিয়েছে, কিন্তু এই মিনার মণ্ডল বা টুলু মণ্ডলদের বাড়ি থেকে পুলিশ শুধুমাত্র রেড করে কত কোটি টাকা পেয়েছে জানেন? সেই ছবিটা, সেই ক্যাসিনো, সেই অঙ্কের সংখ্যা একবার দেখাবো আপনাদের স্ক্রিনে। এই সোনার মিনার নগদ 28.5 কোটি টাকা পাওয়া গেছে, এবং তার পাশাপাশি সোনা মোট 50.5 কোটি টাকা, মোট 50.5 কোটি টাকা। পঞ্চাশ কোটি 50 লাখ টাকা, মানে প্রায় 51 কোটি টাকা। 51 কোটি টাকা জাস্ট রেডে উদ্ধার হয়েছে কার বাড়ি থেকে? মিনার মণ্ডল। এই যে সোনার বাটগুলো দেখছেন, এগুলোকে যারা স্বর্ণশিল্পী তারা বলেন সোনার ক্যাডবেরি। ওই ক্যাডবেরি যেরকম হয় সেরকম এক একটা 1 কিলোর বাট অনেক দাম। এরকম যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার পেশা কি ছিল জানেন? কোনো পেশা ছোট বড় নয়, এর পেশা ছিল বাস চালক। কে মিনার মণ্ডল? বীরভূমের সরকারি বাস চালাতো। ওই বিভিন্ন সিউড়ি থেকে যে বাসগুলো মোহাম্মদ বাজার যায়, মোহাম্মদ বাজার থেকে যে বাসগুলো সোনামুখীর দিকে যায়, এই মিনার মণ্ডল, পুরো নাম মোহাম্মদ মিনার মণ্ডল, বীরভূমের সরকারি বাস ড্রাইভার ছিল। তৃণমূল কংগ্রেস করত, টুলু মণ্ডলের ম্যানেজার হিসেবে কাজ করত। সরকারের টাকা মারা এবং অবৈধ পাথর ব্যবসা তার সাথে যুক্ত ছিল। একটা সময় ভাঙা বাড়িতে থাকতো, ভাঙা বাড়ি সারানোর টাকা পর্যন্ত এই মিনার মণ্ডলের কাছে ছিল না। আজ বীরভূমে একাধিক বাড়ি। আপনি ভাবছেন পড়াশোনা করে এখানে চাকরি পাবেন, এখন স্বপ্ন দেখতে পারেন, কিন্তু তৃণমূল এই 15 বছর যে সর্বনাশটা করে গেছে বাংলার, কেন? অর্থনৈতিকভাবে বাংলাকে পিছিয়ে রাখার জন্য। এটাও তো টেররিজম। এই গোটা তৃণমূল কংগ্রেস জেলে থাকবে না। কেন তাদের বাড়ি ঘর দোর সবকিছু নিলাম করে বাংলার মানুষের মধ্যে বিতরণ করা হবে না? সরকারি বাস চালক ছিল, ড্রাইভার ছিল, সেখান থেকে আজ একের পর এক বাড়ি। এই বাড়িগুলো যে দেখছেন না, এই বাড়িগুলোতে অন্তত 50 জন করে কাজের মানুষজন রয়েছে, কেউ বাগান করার জন্য, কেউ ঘর মোছার জন্য। বড় বড় অফিসেও এত লোক থাকে না যত লোক এই বাড়িতে কাজকর্মের জন্য ছিল। এই বাড়িগুলো মিনার মণ্ডলের, এই বাড়িগুলো আমার আপনার ট্যাক্সের টাকায়। কেন বলছি আমার আপনার ট্যাক্সের টাকায়? টুলু মণ্ডল বা মিনার মণ্ডল, টুলু মণ্ডলের বাড়িতে, এই বাড়িটা শুধু টুলু মণ্ডলের নয়, টুলু মণ্ডলের বাড়িতে মিনার মণ্ডল শুতো। মিনার মণ্ডল, টুলু মণ্ডল যে মোচ্ছবগুলো করতো তার লিস্ট আসছে। এই টুলু মণ্ডল বা মিনার মণ্ডলদের এই বাড়ি আপনি বানাতে পারবেন? এই বাড়ি MBA করেছেন, ছেলেকে ভাবছেন ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, এই বাড়ি বানাতে পারবেন 5 বছরে? এত পরিমাণ সোনা দানা, এই সমস্ত কিছু
তৃণমূল কংগ্রেসটা করলে হতে পারতো। দেখুন, এটা শুধু চুরি ডাকাতির বিষয় আর নেই। এই টুলু মণ্ডল, মিনার মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, এরা এই বীরভূম, জঙ্গলমহল, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোতে যে পরিমাণ সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়েছে, সরকার রক্তাক্ত হয়েছে, তার জন্য এটাকে ফিনান্সিয়াল টেররিজম বলে। এই কাজটাই পাকিস্তানিরা করলে পাকিস্তানিদের বিরুদ্ধে ভারতবর্ষ ফিনান্সিয়াল টেররিজম আইন লাগু করে এদেরকে সারা জীবন জেলে পচাতো। এই খানানি ব্রাদার্স পাকিস্তানে বসে নকল নোট যে ছাপিয়ে বাংলাদেশ হয়ে ভারতের বিভিন্ন জায়গায় ঢোকাতো, কিসের জন্য? যাতে করে ভারতীয় মুদ্রার দাম পড়ে যায়, যাতে করে গোটা ভারতের মার্কেট নকল টাকায় ছেয়ে যায়, ভারত ভেতর থেকে অর্থনৈতিকভাবে ধসে যায়। এটা তো পাকিস্তানিদের থেকেও খারাপ কাজ করেছে। নিজের দেশে থেকে নিজের দেশে রাজকোষ শূন্য করে দিয়ে রেখে দিয়েছে। ভাবুন তো, 15 বছরে প্রতিদিন 3 থেকে 4 কোটি টাকা শুধু পাথর, মানে অন্যান্য জায়গা থেকে 50 কোটি 60 কোটি টাকা প্রতিদিন পশ্চিমবঙ্গ লস করেছে। পশ্চিমবঙ্গে প্রতিদিন 50 কোটি টাকা করে বাড়তি যদি রাজকোষে জমা পড়তো, এই যে পরের বার লেকচার মারছেন না তৃণমূলের কোনো নেতা, বিজেপি আমলে রাস্তাটা ঠিক হয়নি, তৃণমূল আমলে প্রতিদিন 50 থেকে 100 কোটি টাকা রাজকোষে জমা পড়েনি, কোনো ভাইপো কোষে জমা পড়েছে, কোনো দিদি কোষে জমা পড়েছে, কোনো পিসিমার ঝুলিতে জমা পড়েছে। অ্যারেস্ট করবেন না? খালি ময়ূক চিৎকার করে যাবে। এবার এই টুলু মণ্ডল, মিনার মণ্ডল, এদের লাক্সারিটা আপনি ভাবুন। এবং মিনমিনে মিডিয়াকে আমি আজকে টার্গেট করছি, হ্যাঁ আমি টার্গেট করছি। মিনমিনে মিডিয়া বাংলায় এই টুলু মণ্ডলদেরকে ব্যবসায়ী হিসেবে দেখাতো। বাবা, টুলু মণ্ডল মানে বড় ব্যাপার, আসলে একটা পাথর মাফিয়া। আসলে মিনমিনে মিডিয়া, আমি জানি না ভাগ পেত কিনা এই টুলু মণ্ডলদের কাছ থেকে। অনেক মিনমিনে সাংবাদিক ভাগ পেয়েছে, সেই খবরও বিভিন্ন জায়গা থেকে আসছে। বীরভূম থেকে অনেক মিনমিনে মিডিয়া, তারা বিভিন্ন ভাগ পেয়েছে, অনেক টাকা তারা নিজেরাও বানিয়েছে বলে এখন চুপ আছে। কিন্তু এই টুলু মণ্ডল ব্যবসায়ী, যে রাজ্যের বেঞ্চমার্ক বানিয়ে দেওয়া হয় টুলু মণ্ডলদেরকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে, যে রাজ্যে টুলু মণ্ডলদেরকে শিল্পোদ্যোগী বানিয়ে দেওয়া হয়, সে রাজ্যের ভবিষ্যতের কথা ভেবে গোটা পৃথিবী হয়তো আতঙ্কিত হবে। আমি, আপনি সবাই আতঙ্কিত হব। এই টুলু মণ্ডলের মেয়ের যখন বিয়েটা হচ্ছিল, আমি নিজে অবাক হয়ে গেছিলাম, কে এই টুলু মণ্ডল? এ তো বড় কোনো শিল্পপতি নয়, আম্বানি, আদানি, টাটা, বিড়লা নয়। এর মেয়ের বিয়েতে 150 কোটি টাকা, 150 crore, 150 কোটি টাকা খরচা করা হয়েছিল। মেয়ের বিয়ের যে মণ্ডপটা, বিয়ের যে মণ্ডপের সেটটা, সেটা তাজমহলের মতন বানানো হয়েছিল। ওই বীরভূমের 14 গোষ্ঠীতে টুলু মণ্ডলের কোনোদিন হয়তো এই টাকা সে রোজগার করতে পারতো না যদি তৃণমূল আমল না আসতো, যদি রাজস্ব ঠিকভাবে দেওয়া হতো। টুলু মণ্ডলরা নিজের বাড়িটা সারাতে পারতো না। তৃণমূল আমলে এক একটা টুলু মণ্ডল কি করেছে দেখুন, ফুল ফ্রেমে দেখুন। এই যে যেটা দেখাচ্ছে, এটা টুলু মণ্ডলের মেয়ের বিয়ের মণ্ডপটা, ফুল ফ্রেমে দেখুন। ঝর্ণা, এই যে যে জিনিস দেখছেন, আপনি নিজের ছেলের বিয়ে দেওয়ার কথা ভাবছেন? এরমভাবে একটা ছেলের বিয়ে দিতে গেলে আপনাকে আরো 3টে জীবন বাঁচতে হবে। 150 কোটি টাকা শুধুমাত্র হোয়াইটে দেখানো হয়েছিল এই বিয়ের খরচ। ব্ল্যাকে আমি জানি না আরো কত টাকা খরচ হয়েছিল। শুনেছি সেখানে বহু মিনমিনে মিডিয়া গেছিল, সেখানে বহু তৃণমূলের নেতা তারা গেছিল। সোনার প্লেটে করে অতিথিদের খাবার দেওয়া হয়েছিল। কলকাতা থেকে অন্তত 500টা বড় বড় ইনোভা এবং ফরচুনার গাড়ি নিয়ে আসা হয়েছিল। ঝাড়খণ্ড থেকে বিভিন্ন নৃত্যশিল্পীকে নিয়ে আসা হয়েছিল, যাদেরকে
হোটেল খরচা বাবদ যে টাকাটা দেওয়া হয়েছিল সেটাই তাদের শোনা যায় 1 বছরের ট্যালেন্ট ফি। আর সেলিব্রিটি, অনেকেই সেলিব্রিটি এসেছিলেন এবং আমি তাদের কোনো দোষ দিচ্ছি না, কারণ তাদের যেখানে পারফর্ম করতে বলা হবে, তাদের যদি অফিসিয়ালি জিএসটি সমেত বিল প্রোভাইড করা হয়, তারা সেই জায়গাতেই পারফর্ম করবে। কিন্তু সেলিব্রিটিদের বহরটা আমি একবার আপনাদেরকে দেখাবো। কে ছিল না? মুম্বাই থেকে সেলিব্রিটি এসেছিল, এক একজনকে 20-30 লাখ টাকা করে দেওয়া হয়েছিল। সেখানে বলিউড টলিউডের একের পর এক সেলিব্রিটি এসেছিল, বউকে নিয়ে নাচার জন্য সেলিব্রিটি ছিল। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা, নৃত্যশিল্পী, নায়িকা, তারা একেবারে বলিউডের মতন নাচ গান করে সারা রাত মাতিয়ে রেখেছিল যারা অতিথি অভ্যাগত ছিল তাদের। কার বিয়েতে? টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে। কি করতো টুলু মণ্ডল? আগে বাস চালাতো বা বাসের খালাসি ছিল এই মিনার মণ্ডলের মতন। একটা সময় পাথর ভাঙতো, তারপরে পাথর ভাঙার ব্যবসা থেকে হঠাৎ তৃণমূলের ব্যবসাটা ধরে এবং তৃণমূলের ব্যবসা ধরার পর তৃণমূলের পাথর মাফিয়াতে পরিণত হয়। অনুব্রত মণ্ডল থেকে শুরু করে বিভিন্ন লোককে টাকা পাঠাতো অ্যাম্বুলেন্সে করে। বাংলায় তৃণমূল একটা ব্র্যান্ডিং করে দেয়, এ নাকি উদ্যোগপতি। আর মিনমিনে মিডিয়া ভয়ে এদের খবর করতো না। টুলু মণ্ডলদের একটা খবর মিনমিনে মিডিয়া করেনি। আজ আমাদের প্রতিনিধি পিঙ্কি গেছিল, বহু মানুষের সাথে কথা বলেছে এই টুলু মণ্ডল, মিনার মণ্ডলকে নিয়ে। এলাকার বহু পুরনো মানুষজন কি বলেছে একবার শুনুন। মোহাম্মদ বাজারের যে গ্যারেজ রয়েছে সেই গ্যারেজের পাশেই আমরা রয়েছি এবং এই মুহূর্তে পুলিশের রেড চলছে। আমাদের সঙ্গে দেবরঞ্জন বাবু রয়েছেন। দেবরঞ্জন বাবু, এই টুলু মণ্ডল, তাদের সঙ্গে এই গ্যারেজ, এই জায়গা থেকে কিভাবে দুর্নীতিটা চলতো? এখানে টুলু মণ্ডলের 300 একর জায়গা ঘিরে এখানে ইল্লিগ্যাল স্টোন মাইন্স, ইল্লিগ্যাল বালি, এমনকি ইল্লিগ্যাল ডিসিআর ছাপানো, মানে গভর্নমেন্ট ট্রেজারি লুট, সরকারি রাজস্ব চুরি হচ্ছে এখান থেকে। এখানে উনি ট্যাক্সালের মতো মেশিন বসিয়েছে যেখানে ডুপ্লিকেট ডিসিআর বসানো, ছাপানো হয়। এটা কি ওই বাড়িটাই, ওই সবুজ যে বাড়িটা যেখানে রেড হচ্ছে সেটাই? ওটা ওর বিল্ডিং, কিন্তু এই এরিয়াটা 300 থেকে 400 একর সম্পত্তি। এখানে যে গাড়িগুলো দেখছেন, অনেকের গাড়ি উনি ধরে আটকিয়ে পয়সা আদায় করে এবং ওরা আগে 1.5-2 বছর ধরে কোনো এফআইআর করতে পারেনি, তারা এখন এফআইআর করেছে। তো এই আমাদের 2021 সালে পোস্টাল ভায়োলেন্সে টুলু মণ্ডল আমাদের এবং তার লোকজন, রানা সিনহা, অভিজিৎ সিনহা, টিএমসি রেক্স এমএলএ, টুলু মণ্ডল, তাপস সিনহা, এদের লোকজন মিলে আমাদের বাড়িতে বোম ফেলে, আমাদের পেট্রোল পাম্প তছনছ করে ভেঙে দেয়। বোম ফেললে তো উড়ে যেত পেট্রোলটা, আর আমার অফিসটাও তছনছ করে দেয়। টুলু মণ্ডল মানেই মনে হচ্ছে যেন জেলা শাসক। না, এত আপনি তো কমপ্লেন করেছিলেন, পুলিশের কাছে গিয়েছিলেন, সেই সময় কি লাভ হয়েছিল? 2021-এর কথা আমাদের কমপ্লেন পুলিশ নেয়ই নাই। আপনি ভাবতে পারেন, আমরা শুনেছি যে একটা থানাকে টুলু মণ্ডল মাসে 1 কোটি টাকা দিত। এই কিভাবে চলতো এই লুটটার প্রসেসটা কি? মানে অ্যাকচুয়াল এই ডিসিআর মানে ট্রেজারিতে আপনাকে টাকা জমা করে সেখান থেকে ডিসিআর চালান নিতে হতো। এইবার আপনি যদি ডুপ্লিকেট ডিসিআর ছাপান তাহলে সেই টাকাটা আপনার পকেটে ঢুকতো। এবং টুলু মণ্ডলের এই বারবারান্তি ছিল পুরো টিএমসির জন্য। এর হাত কালীঘাট পর্যন্ত ছিল। এখানে অনুব্রত মণ্ডল, রানা সিনহা, অভিজিৎ সিনহা এবং ওইখানে আপনার কালীঘাট। দেবরঞ্জন রায় ছিলেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ। এবং ঠিক যেটা তিনি জানাচ্ছিলেন যে রিসিট এখান থেকে ছাপা হতো, দেখো সামনে দেখো একটা লোগো রয়েছে, এই লোগো এবং এই যে ডুপ্লিকেট রিসিট কপি, এইটা কিন্তু ডিএম এর তরফ থেকে ইস্যু করা হতো। অর্থাৎ যে টাকাটা, যে রাজস্বটা সরকারের খাতায় যাওয়ার কথা, এই যে রিসিট কপিটা, সেই রিসিপ্ট কপি ডুপ্লিকেট ছাপানো হতো এখানেও। অর্থাৎ যদি 200টা লরির বা 200টা লরির টাকা সরকারের কাছে যাওয়ার কথা থাকে, তার মধ্যে 100টা হলেও পৌঁছতো এই টুলু মণ্ডলের কাছে। আমাদের সাথে যারা রয়েছেন তাদের সাথে এক এক করে কথা বলবো, প্রতিক্রিয়া নেব। সুমনা সরকার, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন ধ্রুব সাহা, বিজেপি বিধায়ক রামপুরহাট, রয়েছেন দেবদাস মণ্ডল, বিজেপি বিধায়ক হাবড়া, শম্পা সেন অধ্যাপক রয়েছেন। আমি সুমনাদি আপনার কাছে প্রথমেই যাচ্ছি। সুমনাদি, যদি পাকিস্তানিদেরকে আমরা দোষ দিই ভারতকে ভেতর থেকে অর্থনৈতিকভাবে খোকলা করে দেওয়ার জন্য, ফিনান্সিয়াল টেররিজম
যাকে বলা হয় অর্থনৈতিকভাবে সন্ত্রাসবাদ চালানো। এই টুলু মণ্ডল, অনুব্রত মণ্ডল, মিনার মণ্ডল, এরা তো আপনার আমার ট্যাক্সের টাকা নিজেরা নিয়ে ফুর্তি করেছে, একরের পর একর জমি তৈরি করেছে এবং হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছে। কেন এদের মানে সন্ত্রাসবাদীদের মতন চিহ্নিতকরণ করা হবে না? আমারও সেটাই প্রশ্ন। আমি সরকারের কাছে আবেদন করব, আমি সরকারের কাছে সত্যি বলছি আবেদন করছি যে এদেরকে চিহ্নিত করা হোক, এদেরকে বলা হোক যে এরা মানে একদম সন্ত্রাসবাদী, এদেরকে মার্কিং করে দেওয়া হোক। তার কারণ এইসব সন্ত্রাসবাদীরা থাকলে আমাদের পশ্চিমবাংলা তো নিরাপদ হবে থাকবেই না, উপরন্তু ভারতবর্ষে এরা ক্ষতি করবে। আর সত্যি বলছি আমাদের লজ্জা লাগে যে এখন এত খারাপ লাগে যে বিগত দিনে 15 বছরে একজন মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বাংলার জন্য কি করে গেছেন, বাংলাটাকে কোথায় নিয়ে গেছে। আজকে সত্যি বিশ্বাস করুন ময়ূকদা, যখন ভাবি না এই যে মানে মিনার মণ্ডল, এই যে টুলু মণ্ডলদের দেখছি টিভির পর্দায় দেখছি, অনুব্রত মণ্ডল, এদের সমস্ত কিছু দেখছি, আরে দুর্নীতির গোড়াটা কোন অবধি গিয়ে ঠেকে আছে, সত্যি এর সঠিক তদন্ত করা হোক। আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমরা জানি উনি বলেছেন দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স, ওনার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, পূর্ণ ভরসা আছে। এবং শুধু তাই না, আজকের এই তদন্তে বলতে হচ্ছে যে আপনি বললেন না যে আমাদের ট্যাক্সের টাকা, এই যে লক্ষ্মী ভান্ডারের নামে মুখ্যমন্ত্রী বলেছিলেন 27 লক্ষ মানে ভুয়ো অ্যাকাউন্টে টাকা গেছে, যেগুলো আমাদের বাংলারও নয় বাংলাদেশের অ্যাকাউন্টেও আছে, বাংলাদেশের মানুষের অ্যাকাউন্টেও সেই টাকাগুলো গেছে। এইগুলো সঠিক করে তদন্ত করা হোক এবং তদন্ত করে যারা আর কি দোষী আছে না তাদেরকে ঠিক মতো একদম পানিশমেন্ট দেওয়া হোক, এদের যেন ছাড়া না হয়, এটা আমার রিকোয়েস্ট। তার কারণ আমাদের পশ্চিমবাংলার নিরাপত্তার স্বার্থে আমি এটা বলবো, একজন মন্ত্রী না, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটা আবেদন করব বাংলার মুখ্যমন্ত্রীর কাছে যে এদেরকে যেন ছাড়া না হয়, এদেরকে কোনো মতেই যেন ছাড়া না হয়। এদেরকে ছাড়লে আগামী দিন বাংলা শেষ হবে, সাথে ভারতবর্ষ শেষ হবে। আরেকটা মজার জিনিস, এখন সবাই ভালো হওয়ার চেষ্টা করছে, অনুব্রত মণ্ডলও বলছে যে আমি আমার ঘনিষ্ঠ, একদম তাই, এখন সবাই ভালো তৃণমূল হতে চাইছে। তাহলে করলোটাকে টুলু মণ্ডল, মিনার মণ্ডল একা তো নয় না, এর সঙ্গে তো বললাম না দুর্নীতির ওই যে কান টানতে টানতে ওই যে ভাইপো বড় বড় কথা বলছে, বড় বড় ডায়লগ দিচ্ছে। সেদিন মুখ্যমন্ত্রী বলছিলেন না বিধানসভাতে যে পকেটে হাত দিয়ে এখনো হিরোদের মতো কত বড় বড় চোরের মার বড় গলা, বড় বড় কথা বলে যাচ্ছে। আমি জানি না এদের কি করে এত বড় বড় কথা আসে। মানুষের ট্যাক্সের টাকা এরা মেরে খেয়েছে, রক্তকে বিক্রি করেছে, বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার ব্যবসা নিজেরা কি করেছে, দুর্নীতি, জালিয়াতি। মানে বুঝতে পারছেন এবার যদি ক্ষমতায় আসতো এই সরকারটা, সেই সরকারটা আজকে মানুষকে কি কোথায় নিয়ে যেত, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর আজকে যারা বড় বড় কথা মানে কথা বলছে, ভাইপো যিনি বড় বড় কথা বলছেন, ভালো তৃণমূল সাজার চেষ্টা করছেন, বাংলার মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ জবাব দিয়েছে, আগামী দিন এদেরকে ধুয়ে মুছে সাফ করে দেবে। আর যেটুকু আছে এদের কোনো অস্তিত্ব থাকবে না, যে যত বড় বড় কথা বলুক। আর ভালো হওয়ার চেষ্টা করলেও মানুষ মেনে নেবে না, মানুষ মেনে নেবে না দাদা। এই সন্ত্রাসবাদীরা কখনো কারো হতে পারে না, দেশের তো এরা নয়, বাংলারও নয়, এরা কোনো মানুষের না। আমি জানি না এরা কোথা থেকে এসছে, কে বা কারা এদেরকে নিয়ে এসছে, এর সঠিক তদন্ত করে এগুলোকে খুঁজে বের করা হোক। আর যাদেরকে শাস্তি দেওয়া হয়, আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন করবো। আর আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে লড়াই করছেন, উনি বাংলাকে কি করে রক্ষা করতে হয় উনি জানেন, উনি তাদেরকে কি করে পানিশমেন্ট দিতে হয় সেটা করবেন। আপনাদের আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে, কারণ সরকারে আপনারা আছেন। এদেরকে এই র্যাকেটটা, যেরকম রক্তের কথা আপনি বলবেন, রক্ত নিয়ে পর্যন্ত এরা দুর্নীতি করেছে সুমনাদি। মানে এই সেবাশ্রয় দেখেছেন দাদা, সেবাশ্রয় কি ঘটেছে? প্রথম দিন সেবাশ্রয় যখন উনি উদ্বোধন করেছেন, সেদিন প্রথম আমিও বলেছিলাম, প্রত্যেকেই বলেছি, আমরাও বলেছিলাম এই সেবাশ্রয়ের আলারে অনেক বড় দুর্নীতি আছে। আর সেটাই আজকে বেরোচ্ছে দুর্নীতি। আজকে আমরা ছাড়বো না, দেখুন না, এগুলোকে একদম ছাড়া হবে না, একদম ছাড়া হবে না। দুর্নীতির সাথে জিরো টলারেন্স। আমরা লক্ষ্য রাখবো যে এটা অ্যাকচুয়ালি কত দূর অবধি যায়। অনেক ধন্যবাদ সুমনাদি, আপনি রাস্তায় থাকতে থাকতে আমাদের সাথে জবাব চাই বাংলাতে যুক্ত হয়েছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আমি শম্পা সেন, ধ্রুব সাহা, দেবদাস মণ্ডল ওনাদের কাছে যাব, কিন্তু আমি আবার একটা কথা বলছি, এটা স্মাগলিং এর কেস নয়। অনেক রাজনীতিবিদ তারা হয়তো তোলাবাজির সাথে যুক্ত হয়ে পড়ে, আমি মেনে নিচ্ছি যে এটা ক্রাইম, এর জন্য জেল হতে পারে। অনেক ব্যবসায়ী তারা হয়তো ব্ল্যাকে কাজ করার জন্য, জিএসটি ফাঁকি দেওয়ার জন্য অনেক ধরনের পন্থা অবলম্বন করে। কিন্তু প্রতিদিন, মাসের পর মাস, বছরের পর বছর রাজকোষ থেকে টাকা নেওয়া বা খালি করে দেওয়ার যে প্রসেসটা,
প্রতিদিন রাজ্যকে পিছিয়ে নিয়ে যাও। এই যে বড় বড় লেকচার মানে না মানুষজন, বাংলা পিছিয়ে আছে, বাংলা পিছিয়ে, বাংলা কোনোদিন পিছিয়ে ছিল না। যদি বাংলা পিছিয়ে থাকে গোটা দেশ পেছাবে, কারণ বাংলায় যা পরিমাণ ন্যাচারাল রিসোর্সেস বা খনিজ পদার্থ আছে, প্রাকৃতিক পদার্থ বা সম্পদ রয়েছে, সেটা অন্য কোনো রাজ্যে নেই। উত্তরপ্রদেশ থেকে এত মাল বানিয়ে উত্তরপ্রদেশ কোন দিক দিয়ে বিক্রি করবে? উত্তরপ্রদেশের ধারে কাছে সমুদ্র কোথায়? উত্তরপ্রদেশকে আসতে হবে হয় গুজরাটে, নয় পূর্ব দিকে কলকাতায়, যাতে করে মাল সে পাঠাতে পারে অন্যান্য রাজ্যে। আর বাংলায় সমুদ্র আছে, জল আছে, নদী আছে, জঙ্গল আছে, পাহাড় আছে, বাংলায় কয়লা আছে, পাথর আছে, বালি আছে, তারপরেও বাংলায় কিছু নেই। কিছু নেই কেন? তার কারণ ভালো করে বুঝুন। আচ্ছা, ভালো করে বোঝার আগে আমি পিসিআরকে বলছি একটা ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য। পিসিআরকে আমি অমিতাভকে বলছি একটা ডেমো দাও। অনুব্রত মণ্ডলের আমার সাথে যে জবাব চাই বাংলার অংশটা, যেখানে প্রথম অনুব্রত মণ্ডল বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি 3 কোটি টাকা যেত? 3 কোটি টাকা প্রতিদিন পাথর থেকে রাজ্য সরকারের আয় হতে পারত, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পরে 45 লাখ টাকা হয়ে গেছিল। মানে 3 কোটি 45 লাখের জায়গায় মাত্র 45 লাখ সরকারের ঘরে যেত, আর 3 কোটি টাকা হাওয়া হয়ে যেত শুধু পাথর থেকে। তাহলে ভাবুন, এই গোটা বাংলায় 15 বছরে, আমি হিসেব দেখাবো। আগে অনুব্রত মণ্ডলের, আমি ডিরেক্টরকে বলবো অনুব্রত মণ্ডলের আমার সাথে ওই কথোপকথন একবার শোনাতে। আপনারা ভালো করেই জানেন, আমি যখন জেলায় ছিলাম তখন পাথরের রেভিনিউ পার ডে 3.5 কোটি টাকা দিতাম। পার ডে সরকারের ঘরে 3.5 কোটি টাকা। আর আমি জেলে যাওয়ার পরই সেটা পার ডে 40 লাখ টাকা হয়ে গেল। টাকাটা কোথায় যেত? বাঁচবে কি টাকাটা? সেটা আপনারা ভালো করে জানেন। আপনারা সাংবাদিক এবি আনন্দ এত 3.5 কোটি টাকা পার ডে, পার ডে। আর আমি জেলে যাওয়ার পর পার ডে 40 লাখ হয়ে গেল। খবর নিন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা নিয়ে প্রথম টানা ক্যাবিনেটে আসার পরে বলে গেছিলেন যে পার ডে 4 কোটি 5 কোটি টাকা করে বেশি এখন রাজকোষে জমা পড়ছে। ভাবতে পারছেন, একদিনে শুধু পাথর থেকে 4 কোটি টাকা জাস্ট খেয়ে নিত। থানাগুলোতে কত যেত জানতাম না। অনেকে বলছে টুরুমণ্ডলরা এক একটা থানাতেই 1 কোটি টাকা করে দিত। শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনবো। সরকারি রাজস্ব আসছে না লিকেজ হয়ে যাচ্ছে? একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেইলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে। এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেইলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে এটা একটা এক্সাম্পল। এটা সব জায়গায় আছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বালিতে তো ভয়ঙ্কর। 80% রেভিনিউ লিকেজ ছিল শুধু বীরভূমে। 1 বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা, আর 11ই মে থেকে 11ই জুন 1 মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা। অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলেই আজকে আমাদের রাজ্যে ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে। শুভেন্দু অধিকারী শুধু পাথরের হিসেবটা দিলেন। আমি বাংলার মানুষকে দেখাতে চাইছি যে কেন এদের বিরুদ্ধে টেররিজম অ্যাক্ট লাগু হওয়া উচিত। এই তৃণমূল দলের প্রত্যেক সদস্য যারা এখন ন্যাকা সাজছে, তারা ফিনান্সিয়াল টেররিজম করেছে রাজ্যের সাথে। আর্থসামাজিকভাবে রাজ্যকে পিছিয়ে নিয়ে যাওয়া সবচেয়ে বড় সন্ত্রাসবাদ। পশ্চিমবঙ্গ, সোনার পশ্চিমবঙ্গ থেকে যেভাবে আজ 50 বছর 60 বছর পিছিয়ে আছে, দেখলে কান্না পায়। এক একটা জায়গায় যে জেলাটায় সবচেয়ে বেশি টাকা, সবচেয়ে বেশি জিএসটি, সবচেয়ে বেশি ট্যাক্স যে জেলা থেকে আসে, সেই জেলার মানুষদের দেখলে কান্না পাবে। মোহাম্মদ বাজারের সাধারণ মানুষকে দেখুন, বীরভূমের এক একটা গ্রামের অবস্থা দেখুন। অনুব্রত মণ্ডল সেও ন্যাকা সাজছে,
এই 3 কোটি টাকার হিসেবটাই যদি ধরি, আমি আপনাকে একটা চিত্র দেখাতে চাই, আমি পাশে চালানোর জন্য বলবো। 3 কোটি টাকা যদি একদিনে শুধু পাথর থেকে আসে, জাস্ট 3 কোটি টাকা ধরে নিলাম কোন এক নেতার কাছে অ্যাম্বুলেন্স করে গেল, এই টাকাটা জমা পড়ার কথা রাজকোষে। একদিনে 3 কোটি টাকা ডাকাতি করত, ট্যাক্স ফাঁকি দিত, 30 দিনে 90 কোটি টাকা হয়, এক বছরে হয় 1080 কোটি টাকা। ভালো করে বুঝুন, এক এক দিনে 3 কোটি টাকা করে শুধুমাত্র বালি থেকে, পাথর থেকে মারত, 30 দিনে হবে 90 কোটি টাকা ট্যাক্স বা রাজস্ব ফাঁকি দিত বা চুরি করত। এটাই 22টা জেলাতে যদি এই 15 বছর ধরে আমি ধরে নিই, তাহলে হিসেবটা কত দাঁড়ায় দেখবেন, 23,760 কোটি টাকা। এবার এই অঙ্কটা দেখুন, 23,000, মিনিমাম 23,000 কোটি টাকার রাজস্ব লুট করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যাং। 23,000 কোটি টাকা দিয়ে কতগুলো হাসপাতাল হতো, 23,000 কোটি টাকা দিয়ে কতগুলো মিড ডে মিলের ডিমের ব্যবস্থা করা যেত, কত বছর ধরে বিরিয়ানি খাওয়ানো যেত। 23,000 কোটি টাকা যদি আমাদের রাজস্বে ভ্যালু অ্যাড করত, তাহলে ঠিক কতগুলো হাইওয়ে বানানো যেত। আমরা এমনি এমনি লস খাচ্ছি না, আমাদের ঘরের ভেতরে শত্রু। ধ্রুব সাহা, আপনি যে জেলা থেকে এসেছেন, আমার সাথে 3জন এমএলএ রয়েছে, 3জনকে আমি ফ্রেমে দেখানোর জন্য বলবো। রামপুরহাটের এমএলএ এই মুহূর্তে রয়েছেন ধ্রুব সাহা, হাবড়ার এমএলএ দেবদাস মণ্ডল রয়েছেন, বরানগরের এমএলএ এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ এবং সম্পাদিত রয়েছেন। আমি 4জনকেই ফ্রেমে দেখানোর জন্য বলবো। ধ্রুব সাহা, আপনি যে জেলা থেকে এসেছেন, সেই জেলাতে আমি স্তম্ভিত হয়ে গেছি। বাস ড্রাইভার ছিল, তার যে পরিমাণ বাড়ি, তার যে ওই বড় বড় পাথরের মতন সোনার বাট, কি করলাম দাদা সাংবাদিকতা করে, কি করলাম পড়াশোনা করে, তৃণমূল করলে পারতাম, আপনারাও উচিত ছিল তৃণমূলটা করার। না, আমরা তো জেলখানার জন্য পার্টিটা করিনি, ব্যক্তিগত সম্পত্তি বাড়ানোর জন্য পার্টিটা করিনি। আমরা ভারতবর্ষকে শ্রেষ্ঠ বানানোর জন্য করেছি। আমরা তো বলেছি যে পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। তাই তৃণমূলের সমস্ত চোরগুলোকে জেলে ভরার জন্যই তো আমরা আমাদের লড়াই করেছি। আমরা তো বিগত দিনে বলেছি যে এই টুলুমণ্ডল, এই বিস্তীর্ণ পাহাড়, হিমালয়ের শৈলচূড়া, সেই শৈলচূড়ার একটা শিকড় মাত্র। হাজার হাজার টুলুমণ্ডল এদিকে ওদিকে ছড়িয়ে আছে। এখানে যত মণ্ডল আছে সবাই। ধ্রুবদা, আমি শুধু জানতে চাইছি, এই টুলুমণ্ডল, একজন টুলুমণ্ডলের কাছে জেব টাকা, মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচা করেছিল, এরকম অনেক টুলুমণ্ডল কি আছে বীরভূমে? নিশ্চিত ভাবে আছে। এই যে মিনার মন্ডলরা, এরা ছোট ছোট টুলুমণ্ডল, এদের অনেক অনেক বড় বড় হাত। এখনো যদি এই জায়গার আশেপাশে খোঁজা যায়, তাহলে আরো অনেক টাকা পাওয়া যাবে, যেটা আপনারা মানে এরকম অনেক আপনাদের টকশো করতে হবে। এবং সবাই জানে এই টাকাগুলো কারা করেছে। আজকে খ্রিস্টবাবু বড় বড় কথা বলে ভালো হতে চাইছেন। আমি আজকে বীরভূম প্রশাসনের সঙ্গে একটা আমার এলাকার উন্নয়নের জন্য আলোচনা করতে গেছিলাম। আমি বললাম, কথা হচ্ছিল, তখন আমি বললাম যে এই যে কেষ্টমণ্ডল বলছে 3.5 কোটি টাকা করে ডেলি জমা দিয়েছে, কবে জমা হয়েছে, ট্রেজারিতে কবে জমা হয়েছিল আপনারা দেখান, কোনো তথ্য নাই। স্বাভাবিকভাবে এই যে 3.5 কোটি টাকা কেষ্টবাবু বলে আজকে ভালো হতে চাইছেন, তখন থেকে চুরিটা হয়েছে। কেষ্টবাবু হয়তো ট্রেজারিতে না হয় পার্টি অফিসে টাকাটা জমা দিয়েছিলেন, তাই আমি 3.5 কোটি টাকা করে দিতাম বলছে। আপনাদের অনেকেরই জানা আছে, আমি হাইকোর্টে, আপনার সঙ্গে একদিন দেখা হয়েছিল, হাইকোর্টে গেছিলাম এই ডিসিআর মামলা করার জন্য। ঠিক, ডিসিআর মামলা হয়েছে, আর ডিসিআর মামলাতে বলা হয়েছে যে এটা অনলাইন করতে হবে। আমার জিএম সাহেব আজকে দেখালেন অনলাইনের প্রজেকশন, যে অনলাইন হচ্ছে। দেখবেন এই এখনো যে টাকা আসছে তার অনেক বেশি টাকা বীরভূম থেকে যাবে। আজকে যদি সেই টাকাগুলো ঠিকঠাক জমা হয়, তাহলে আমাদের পশ্চিমবাংলায় 8,15,000 কোটি টাকা দেনা হয়েছে। বেকার যুবকের কর্মসংস্থান হয়নি, প্রতি বছর এসএসসি পিএসসি হয়নি। আর সরকারি কর্মচারীরা ডিএ চাইলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে ঘেউ ঘেউ করো না, যতই দেই ততই চাও। আর তার ভাইপোকে শুধু দিয়েই গেছে, বঞ্চিত হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা।
লাঞ্ছিত হয়েছে, বেকার যুবকেরা স্বপ্ন খইয়েছে, হতভাগ্য শিক্ষিত বেকার। আরে যে পরিমাণ ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে ধ্রুবদা, তাতে আপনার রামপুরহাট, আমি ধরে নিলাম প্রতিদিন 3 কোটি টাকা যদি হয়, এক মাসে যদি 100 কোটি টাকার মতন যদি আপনাদের কাছেই আপনার রামপুরহাটেই যদি দিয়ে দেওয়া হতো, আপনি ভাবুন তো রামপুরহাটের অবস্থা কি হতো, কি করতে পারতেন 100 কোটি টাকার বাজেট যদি দেওয়া হতো। আপনি দেখুন, আপনারা জানেন যে আমি বিধানসভার সদনে সোচ্চার হয়েছি যে এখানে এত কোটি কোটি টাকা উঠছে, যে দেউচা পাচামি এলাকা বিস্তীর্ণ পাথর এলাকা, সেই পাথর এলাকায় একটা পাথর এলাকাতে আমার জন্ম, আর বীরভূমের যে সবচেয়ে বড় পাথর এলাকা সেই এলাকার আমি বিধায়ক। এই 100%-এর মধ্যে 90% টাকা আমার বিধানসভা ক্ষেত্র কিংবা আমার জন্মক্ষেত্রের মধ্যে পড়ছে। আমি আপনাদের বলছি যে একটা পরিকাঠামো ডেভেলপমেন্ট করেনি, যে পাথর শিল্প এলাকায় রাস্তা হয়নি। আপনি যান দেউচা পাচামি এলাকার হরিণশিঙ্গাতে যান, আপনি শালবাদরাতে যান, আপনি নলহাটিতে যান, আপনি রাজগ্রামে যান, যেখান থেকে টিসিআর কালেকশন হচ্ছে। আজকে বলছে 300 কোটি টাকা, বিগত দিনে 300, 400, 500 কোটি টাকা চুরি করেছে। কোথাও কোনো রাস্তা নাই, কোথাও কোনো জলের ব্যবস্থা নাই, কোথাও কোনো গরিব প্রান্তিক হতদরিদ্র এসসি এসটি মানুষ, তাদের কোনো আমি ঠিক সেই জায়গা থেকে ধ্রুবদা বাকি দুজন এমএলএ এর কাছে ঠিক সেই জায়গা থেকে যাব। দেবদাসদা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। দেবদাসদা, আপনিও যেখানকার মানুষ, বনগা, হাবড়া, সেখানে অনেক ধরনের অসামাজিক কাজ হয়, অনেক ধরনের তৃণমূলের নেতা অনেক কিছু করেছে, কিন্তু এটা তো একদম ফিনান্সিয়াল টেররিজমের জায়গায় করতে হবে। ধরে নিন এই 100 কোটি টাকা, এক মাসে 100 কোটি টাকা যে রাজস্ব আয় হতে পারত, সেটা জাস্ট অন্য কারোর ঘরে চলে গেছে। হাজার হাজার কোটি টাকা। আমাদের বাংলাকে খোকলা তো করেছে তৃণমূল ভেতর থেকে। দেবদাসদা, আপনার অডিওটা একটু আনমিউট করুন। দেবদাসদা মিউট হয়ে গেছে। আচ্ছা, দেবদাসদার সম্ভবত অডিওতে একটু প্রবলেম হচ্ছে। দেবদাসদার অডিও ঠিক হলেই আমি দেবদাসদার কাছে আসছি। আমি সজলদাকে এই একই প্রশ্ন করছি। সজলদা, মানে 100-200 কোটি টাকা পার মান্থ জাস্ট কোনো এক পিসি, ভাইপো, মাসি, মেসোর কাছে ঢুকে গেছে। শুধু পিসি, ভাইপো, মাসি, মেসো নয়, মমতা ব্যানার্জি তো প্রায় সগর রানী ছিলেন আর কি, সগর রাজা ছিল না, যার 60,000 ছেলে মেয়ে, তার ওরকম ওনার হাজার হাজার চোর ডাকাত ছেলে মেয়ে। আমি বলছি তৃণমূলকে যদি ভালো করে ঝাড়াই পোছাই করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের যে 8 লক্ষ কোটি টাকা দেনা আছে, আমি বলছি যে সেটা 7 দিনের মধ্যে মিটে যাবে। তৃণমূলের পাড়ায় পাড়ায় এরকম মণি মুক্তরা ছড়িয়ে আছে, যাদের কাছে এরকম তুলু, মিনার, এরকম পাড়ায় পাড়ায় আছে। মানে এতদিন আপনারা একটা কেষ্টকে দেখাতেন, একটা কেষ্টকে দেখিয়ে কত টাকার পাহাড় দেখিয়েছিলেন। কেষ্টটা আজকে লজ্জা পাবে যে আজকে টাকার ইট দেখতে পাচ্ছি, আমি সোনার ইট দেখতে পাচ্ছি। আগে সোনার বিস্কুট শুনতাম, এ তো প্রায় সোনার ইট বেরোচ্ছে এক একখানা। মানে আপনি ভাবুন, একটা লোকের কাছে সোনা হচ্ছে 15 কিলো, ক্যাশ টাকা হচ্ছে 28 কোটি বা 28.5 কোটি টাকা। কেন ইমাজিন এই টাকাগুলো রেখে দিলে, এইভাবে খাটের তলায় রেখে দিলে অর্থনীতির কত ক্ষতি হয়। যা চুরি করেছে তো করেছেই। আমি বলছি যে এদের প্রত্যেকের ঘরে ইডি যাওয়া উচিত। ভাইপোর চোখে যন্ত্রণা কেন, এটা নিশ্চয়ই আজকে বাংলার মানুষ বুঝতে পারছে। যদি এই দেবরাজদের ঘরে, এই টুলুদের ঘরে, এই মিনারদের ঘরে এত টাকা থাকতে পারে, তাহলে বাংলার যুবরাজ, প্রাক্তন যুবরাজের ঘরে কত টাকা থাকতে পারে। তৃণমূল মানেই চোর, এটা যে বারবার কত বড় তৃণমূল মানেই চোর। কিন্তু সজলদা, আমি আপনাকে একটা বাইট শোনাতে চাই, তারপরে আপনার ছোট করে একটা রিয়াকশন নিয়ে বাকি দুজনের কাছে যাবো। অনুব্রত মণ্ডল আজকে খুব রেগে গেছে। অনুব্রত মণ্ডল বলছে আমি কোর্টে যাব। এই কথায় কথায় বীরভূমের যত লোক, তার সাথে অনুব্রত ঘনিষ্ঠ বলে দাও। এই টুলু মণ্ডল, মিনার মণ্ডলকে অনুব্রত ঘনিষ্ঠ বলা হয়েছে বলে কি বলেছেন একবার শুনি, এবং তারপর আপনার প্রতিক্রিয়া নেব। বীরভূমে কিছু হলে বলে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, তার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি উকিলের সঙ্গে পরামর্শ করেছি, ইমিডিয়েটলি কেস করতে হবে। আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম বীরভূম জেলা, আমার কাছে তো সবাই আসতো। কমল খানও তো দেখা করেছে, নাজির মোল্লা তো বিরাট কেসার মালিক, ও তো দেখা করেছে। আমাদের তাপস সিনহা তো কেসার মালিক, আমার যে ব্লক প্রেসিডেন্ট। স্বপন ঘোষ তো খড়িমাটি আছে, স্বপন ঘোষের সঙ্গে তো ভালো দোস্তি।
টুলু মণ্ডলের ঘরে মেয়ের বিয়ে হলো, আমাকে দেখেছেন? আমি গিয়েছিলাম, সবাই তো গিয়েছিল। বীরভূম জেলার এমন কোনো মানুষ না যে যায়নি, এমন কোনো নেতা যায়নি, সিপিএমের লোকরাও গিয়েছিল। আমি 2.5 বছর ছিলাম না, আমি জেলে গেছিলাম। আমি থাকাকালীন পর্যন্ত রেবুনি জমা পড়তো, আমি চলে যাওয়ার পর বন্ধ। কী করে বন্ধ হলো, কেন বন্ধ হলো আমি বলতে পারবো। সরলদা কি বলবেন? নো ওয়ান কিল জেসিকার মতন টুলু মণ্ডলের সাথে কারোর কোনো দায় ছিল না। উনি তো এখন বলছেন মমতার সঙ্গে ওনার সম্পর্ক ভালো না, উনি তো এখন বলছেন ভাইপোই দলকে ডোবালো। এসব কথা বলে এখন লাভ আছে? সবাই জানে কার সঙ্গে কার কতটা ভালো সম্পর্ক ছিল। এরা অ্যাম্বুলেন্সে করে টাকা পাঠাতো বলে মানুষ অভিযোগ করে, প্রশাসনের বিভিন্ন লোকের কাছে কান পাতলে শোনা যায়। এরা সব কটা চোর। এই কেষ্ট মণ্ডল এ বেটা কি করতো? এ তো কিছুদিন আগেও, বছর কয়েক আগেও তো ওইখানকার বাজারে নাকি মাছ বিক্রি করতো। আজকে সেই লোকটা কয়েকশো কোটি টাকা কামিয়েছে। এ পাথর থেকে খায়নি, গরু থেকে খেয়েছে বলে কথা। লোকে এক একজন এক একটা ডিপার্টমেন্ট ভাগ করেছে। এরা বাংলাকে যেখানে পেরেছে সেখানে চুষেছে। এদের কাউকে ক্ষমা করার নেই। এদের ভালো এদের মন্দ কিছু হতে পারে না। এরা সবাই চোর, এরা সবাই লুটেরা, এরা সবাই খুনি। এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব কারোর থাকা উচিত। বেশ 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 দেবদাস মণ্ডল, অনেকক্ষণ ধরে শুনছিলেন, আপনার প্রতিক্রিয়া বল। আমি হাবড়ার বিধায়ক, বনগাঁর মানুষ, বনগাঁ মিউনিসিপ্যালিটির কাউন্সিলর। ঠিক। আমার বাড়ি থেকে বর্ডার 5 থেকে 5.5 কিলোমিটার। আপনারা সকলেই জানেন লড়াই বনগাঁয় বহু হয়েছে। শঙ্কর আড্ড এলাইস ডাকু যে প্রাক্তন চেয়ারম্যান ছিল, আপনি যে সোনার বাট আর সোনার ক্যাডবেরি বলছিলেন, তা আমি আপনার মাধ্যমে সারা বাংলার মানুষ শুনছে। আমি বলবো অতর্কিতভাবে তার ঘরেও এবং তার বিভিন্ন জায়গায় যদি রেড করা যায়, ইডি হোক বা আমাদের যেসব দপ্তর আছে বা পুলিশ আছে, যদি রেড করা যায়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ দেখবে যে বনগাঁতেও কয়েক কুইন্টাল সোনা, ডলার এবং ইন্ডিয়ান কারেন্সি তার ঘরেও আছে। আপনারা জানেন যে ইডিতে অ্যারেস্ট হয়েছিল। যেটা মিনার মণ্ডল, টুলু মণ্ডল নিয়ে আজকে টোটাল পশ্চিমবঙ্গ হাইলাইট হচ্ছে, এই শঙ্করাড্ডই ডাকু এও একটা পাহাড়, টাকার পাহাড়, ডলারের পাহাড়। আপনি জানেন না, এর ইন্ডিয়ান মানি ডলার করে রেখে দিয়েছে এবং গোল্ড করে রেখে দিয়েছে। যদি এর যেসব অ্যাড্রেসগুলো আছে সেসবগুলো যদি রেড করা যায়, দেখবেন 2খানা 407 লাগবে গোল্ড তুলতে গিয়ে। তো পশ্চিমবঙ্গে তৃণমূল 15, দেখুন চোর বাদ দিয়ে তৃণমূল নেই, আর তৃণমূল বাদ দিয়ে চোর নেই। তা তৃণমূল মানেই চোর, এটা আমরা সকলেই জানি। তো আজকে সারা পশ্চিমবঙ্গের যে মানুষের টাকা লুট হয়েছে, আমাদের ট্যাক্সের টাকা, আপনি ভাবতে পারছেন 8 লক্ষ 1000 কোটি টাকা সামথিং দেনা আজকে বাংলা। একটা বাচ্চা যদি আজকে ভূমিষ্ঠ হয়, তার মাথার উপরে 50,000 টাকা ঋণের বোঝা। সেই বাচ্চাটা কি দোষ করেছে? পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে বলে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিয়েছে এই পিসি ভাইপো মিলে। তাই সজলদাও বলছিলেন, ধ্রুবদাও বলছিলেন, ভাইপোকে যদি ঠিকভাবে অ্যারেস্ট করা যায়, তা পশ্চিমবঙ্গের যা দেনা আছে ওর কাছ থেকে যা রিকভারি হবে, পশ্চিমবঙ্গের দেনা শোধ হয়ে যাবে। ঠিক ঠিক, এটা আমার ধারণা। ঠিক, আমি সম্পাদির কাছে যাব। সম্পাদি, এটা একটা আমাদের ট্রেন্ড হয়ে গেছে, ও বাংলা পিছিয়ে থাকা, বাঙ্গাল তো পিছড়ে ওয়ার্গ কা হ্যায়, মানেটা কি? এরপরে তো বাংলাকে বিমারু স্টেটের একটা স্ট্যাম্প দিয়ে দেওয়া হবে। বাংলা তো কোনোদিন পিছিয়ে ছিল না। বাংলার এই যে এত ঋণ, তার কারণটা কি এখন বোঝা যাচ্ছে? ঋণ আমরা কেন শোধ করতে পারিনি তার কারণ বোঝা যাচ্ছে। আমরা কেন হাইওয়ে, আমরা কেন একের পর এক স্কুল বানাতে পারিনি সরকারি খরচায়। মানে তুমি বুঝতে পারছো যে 1000-2000 কোটি টাকা নয়, লাখ লাখ কোটি টাকা জাস্ট ট্যাক্স, জিএসটি এবং রাজস্ব মেরে দেওয়া হয়েছে। এবং এটা মানে ছড়িয়ে দেওয়া হলে আলাদা ব্যাপার, তোমার আমার পকেটে ঢুকলে এটা একজন নির্দিষ্ট কারোর ঘরে ঢুকেছে দক্ষিণ কলকাতায়। একদম। ময়ূক, আমি একটু অন্য দৃষ্টিকোণ থেকে এটা দেখতে চাই। ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যারা আলোচনা করেন, পলিটিক্যাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্টিস্টরা, তারা দুটো করাপশন সম্পর্কে শব্দ ব্যবহার করেন, গ্র্যান্ড করাপশন এবং মেটা করাপশন। ব্রাজিলের ক্ষেত্রে আমরা জানি গ্র্যান্ড করাপশন কিভাবে হয়েছিল, মালয়েশিয়া জানি। এই করাপশন এখানে যেটা হয়েছে সেটা সমস্ত কিছুকে ছাড়িয়ে গেছে, গ্র্যান্ড এবং মেটাকেও। এটা একটা নতুন নোমেনক্লেচার তৈরি করতে হবে এখানকার স্টেট লুটিং এজেন্সি। একটা সরকার প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই শব্দগুলো এখন আন্ডারস্টেটমেন্ট হয়ে গেছে। একটা দেশ বিরোধী, মানবতা বিরোধী, মানুষ বিরোধী বিভৎস চক্র গত 15 বছর ধরে এখানে কাজ করেছে, যেটাকে কন্ট্রোল করেছেন আপনারা শুধু মুসলিম বলছেন তো না, ওই বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ পরিবার থেকে সেটার কন্ট্রোলিং অপারেশন
নরেশন সিস্টেমটা চলতো এবং এটা কতখানি বিভৎস, কতখানি মারাত্মক দেশ বিরোধী একটা চক্রান্ত সেটা আমরা জানি। যদি আমরা ইন্টারন্যাশনাল টেররিজমের পর্যালোচনা করি তাহলে দেখব যে টাকা যখন এইভাবে অনৈতিকভাবে জমা করা হয় তার সঙ্গে কিভাবে ইন্টারন্যাশনাল টেরর লিঙ্কগুলো থাকে। আপনারা মনে রাখবেন যে যখন সারদা কাণ্ড ঘটছিল আরেকটা জিনিস, কেমেন্স আইল্যান্ড দুবাইতেও তো এই টাকা অফশোরিং হয়েছে, পার্কিং হয়েছে, একদম। এই টাকা কোথায় যাচ্ছে কেউ জানে না। এইসব কথাগুলো আমরা প্রায় ভুলে যাচ্ছি। ত্রিনেত্র বলে একটা ভুয়ো কোম্পানি তৈরি হয়েছিল, এরকম অজস্র ভুয়ো কোম্পানি তৈরি করে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে পাচার করা হয়। আমরা জানি সিঙ্গাপুর কিভাবে উন্নত হয়েছে অর্থনীতিতে, আমরা জানি কিভাবে সুইজারল্যান্ডে বিদেশি টাকা দেওয়া হয়, জানি দুবাইতে কিভাবে রাখা যায়। এরকম অসংখ্য দেশে তারা টাকা পাচার করে গেছে, সোনা পাচার করে গেছে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, বিদেশ থেকে সবাই সেখানে যোগ দিয়েছে। না সম্পাদি, আমার বক্তব্য খুব সিম্পল, ময়ূকের বক্তব্য খুব সিম্পল। আমি বলছি যে এটা শুধুমাত্র করাপশন নয়, এটা ফিনান্সিয়াল টেররিজম। একদম, রাজ্যকে খোকলা করে দেওয়া, রাজ্যের ট্যাক্সেশনকে খোকলা করে দেওয়া। অর্থনীতিকে ভেঙে দিয়েছে কারা? পাকিস্তানিরা। পশ্চিমবঙ্গের অর্থনীতি বাংলাদেশিরা ভেঙেছে? এই বাংলা থেকে তো অর্থনীতি ভেঙে দেওয়া হয়েছে 15 বছর ধরে। এটা কেন ফিনান্সিয়াল টেররিজমের মধ্যে পড়বে না? অবশ্যই তাই। এবং যারা এইভাবে লুট করেছে বছরের পর বছর, আমাদের প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে পশ্চিমবঙ্গকে লুট করেছে, তাদের প্রত্যেককে ওই আওতায় জেলের ঘরে ঢোকানো উচিত। তাদের জন্য নির্দিষ্ট শাস্তি, না তারা আর কোনো ছাড় পাবেন না। ভালো তৃণমূল বলে কোনো জিনিস হয় না। ভাবুন যদি একটা টুলু মণ্ডল আর এদের কাছে এত কোটি থাকে ঘরে, তাদের বাইরে কি আছে সম্পত্তি? প্রত্যেকটা তৃণমূলের লোকের কাছে কি আছে এবং তার মাথা যেখানে টাকাগুলো যেত তাদের কাছে কি আছে? দেশের অর্থনীতি লুণ্ঠিত হয়ে গেছে। সম্পাদি, আমি জাস্ট কি করে, মানে আমরা হিলিং প্রসেসে আছি, আমরা একটু একটু করে যে রাজ্যটা সুস্থ হচ্ছে তার একটা ব্রেকিং নিউজ, এবং তারপর আমি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর একটা প্রতিক্রিয়া রিপাবলিক বাংলাকে সেটাও শোনাতে চাই। আমি প্রথমে ব্রেকিং নিউজটা নিই। গত 2 মাসে 2000 কোটি টাকা রাজস্ব বৃদ্ধি হয়েছে রাজ্যের। এটা একটা ভালো খবর। 2 মাসে 2000 কোটি টাকা রাজস্ব বৃদ্ধি হয়েছে। গত 9 মে সরকার গড়ার পর 9 জুন পর্যন্ত সরকারের রাজস্ব আদায় গত আর্থিক বছরের ঠিক একই সময়সীমায় ছিল 1000 কোটি টাকা বেশি। অর্থাৎ তৃণমূল সরকারের সময়কালের বার্ষিক আয়কে কয়েক গুণ টেক্কা দিচ্ছে বিজেপি সরকারের আমলের রাজস্ব আয়। জমি কেনাবেচার রেজিস্ট্রি, আবগারি দপ্তরের আয়ের ওপরই বেশি নির্ভর করত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু বর্তমান সরকারের কাছে আয়ের অনেকগুলো পথ খুলে গেছে, যেগুলো সবচেয়ে বেশি কারচুপি হলো বলে শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রীরাও বারবার বলেছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি বলেছেন একবার শুনবো। রাজ্যের নাকি রাজস্ব আদায় বেড়ে গেছে, এই যে তোলাবাজি বন্ধ হয়েছে তাতে রাজস্ব আদায় বেড়েছে। নিশ্চয়ই মানুষের কাছে আর একটু পকেটে আর একটু বেশি টাকারও একটু দুরকম ট্যাক্স দিতে হতো। একটা সরকারকে ট্যাক্স দেওয়া হতো, আরেকটা দেওয়া হতো আনঅফিসিয়াল রিসিপ্ট ছাড়া ট্যাক্স। সেই রিসিপ্ট ছাড়া ট্যাক্সটা অনেকটা কমে গেছে। আমি বলছি না যে পুরোটা চলে গেছে, কিন্তু অনেক কোষাগার বাড়বে। অভাব দেখা যেত তৃণমূল আমলে। রাজ্যের নাকি রাজস্ব আদায় বেড়ে গেছে, এই যে তোলাবাজি বন্ধ হয়েছে তাতে রাজস্ব আদায় বেড়েছে। নিশ্চয়ই মানুষের কাছে আর একটু পকেটে। আমি 30 সেকেন্ডস করে সম্পাদি 30 সেকেন্ডস কিছু বলার চেষ্টা করছিলেন, এবং সজলদা 30 সেকেন্ডস। যেটা খুব উল্লেখযোগ্য আমার মনে হয় ময়ূক, এইরকম অনৈতিক টাকার স্রোত এবং ডলার বিদেশি মুদ্রা জড়ো হলে সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল টেররিজমের একটা স্লিপার সেল তৈরি হয়। আমরা জানি সেই যে অনৈতিক যোগাযোগ, অনৈতিক টাকার সূত্র কিভাবে টেররিস্টরা ব্যবহার করে, এখানে একটার পর একটা বোমা বিস্ফোরণের মধ্যে দিয়ে আমরা খাগড়াগড় থেকে শুরু করে অজস্র জায়গায় তথাকথিত বাজি কারখানা বোমা বিস্ফোরণের মধ্যে দিয়ে প্রমাণ পেয়েছে কিভাবে টেররিজমের হাব তৈরি হচ্ছিল পশ্চিমবঙ্গে। এখনো কিন্তু এই নেটওয়ার্কটা রয়ে গেছে, অর্থাৎ তাদের সবাই ধরা পড়েনি, বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছে। ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে সেই অ্যাকশন কঠোরতম নেওয়া উচিত। একদম। সজলদা আমি বলি যে আপনারা বীরভূম দেখাচ্ছেন, বীরভূমের টাকার তুলনায় হয়তো কম। আমার বরানগর একটা ছোট পুরসভা, 2 লাখ মানুষের বাস, সেই রকম একটা পুরসভায় শুধু মানে আমি বলছি বিল্ডিং থেকে শুধু বিল্ডিংয়ের ট্যাক্স বাকি ছিল
মাসে যেখানে কয়েক লাখ টাকা তুলতো সেখানে গত 2 মাসে আমরা আমাদের সরকার আসার পর আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেওয়ার পর চাপ দিয়ে এখন 2 মাসে প্রায় 8 কোটি টাকার কাছাকাছি 2 মাসে উঠেছে। আপনি কখনো বিশাল, ভাবতে পারেন বিশাল। যেখানে কয়েক লাখ টাকা উঠতো সেখানে 2 মাসে 8 কোটি টাকা তুলেছে। বিশাল। বেশ, আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, কিন্তু এটা আমি ছেড়ে দেবো না। এটা অর্থনৈতিকভাবে রাজ্যকে খোকলা করে দেওয়া। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার বাংলা পিছিয়ে থাকা কোনো রাজ্য নয়, আমার বাংলা কোনো ব্যাকওয়ার্ড স্টেট ছিল না। আমার বাংলা থেকে গোটা ভারতকে আমরা একটা সময় ইন্ডাস্ট্রি দিয়েছি, একটা সময় রেভিনিউ দিয়েছি। আমার বাংলাকে পিছিয়ে রাখা হয়েছিল। যারা পিছিয়ে রেখেছে এই 15 বছর, খোকলা করেছে, তাদের বিরুদ্ধে কেন ফিনান্সিয়াল টেররিজমের অ্যাকশন নেওয়া হবে না, তার জবাব চায় বাংলা। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।